আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইরে আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। এখন হচ্ছে বিকাল, আর বিকালের দিকে একদম মেঘলা মেঘলা ওয়েদার। যদিও চট্টগ্রামে বন্যা হওয়ার সময় একটানা আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। তো আমাদের এটা যেহেতু সিলেট ডিস্ট্রিক্টের সাথে আর মেঘালয়ের কাছে, তো যার কারণে আমাদের এখানেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টি হইলেও এই বছর আমাদের এখানে একবারও এখন পর্যন্ত ডল গড়াই নাই, আবার বন্যার পানি তো আসেই না। বৃষ্টি টানা 10-12 দিন হওয়ার পরে দিয়াও 2 দিন একটানা রোদ উঠছে। গতকালকেও প্রচুর রোদ ছিল, কিন্তু আজকে সারাদিন একটু পর বৃষ্টি পড়তেছে। আর ওই যে পাহাড় ওইদিকে দেখেন একদম সাদা হয়ে রয়েছে। তো সকাল থেকে তো পাহাড় একদম দেখাই গেছিল না, এখন একটু একটু ভাসতেছে। তবে আবারও কিন্তু দিন অন্ধকার হয়ে আইতেছে, আবারও বৃষ্টি নামবো হয়তোবা। তো আপনারা অনেকেই দেখলাম যে আমার কমেন্টে বলছেন যে গ্রামের বৃষ্টি দেখতে অনেক পছন্দ করেন। তো আমি সকাল থেকে ভাবতেছিলাম যে একটা ব্লগ করি, বৃষ্টি যেহেতু পড়তেছে। এখন যেহেতু বিকাল হয়েছে, যদি বৃষ্টি নামে তাহলে তো আপনাদেরকে বৃষ্টির সুন্দর মুহূর্তগুলা শেয়ার করতে পারাম। তো যাই হোক, এখন একটু হাঁটাহাঁটি করাম আর আপনাদের সাথে একটু আমাদের গ্রামের বর্ষার কি অবস্থা খুঁটিনাটি শেয়ার করাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। বাবু আসো। তো আজকে আমার সাথে ঘোরাঘুরি মানে হাঁটাহাঁটি করবো হচ্ছে আয়ান। তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আয়ান আমার কে হয়। তো আয়ান হইতেছে আমার বোনের ছেলে। তো আমার এই বোনেরই হচ্ছে গত 1 মাস আগে বেবি হওয়ার কথা ছিল। তারপরে মানে হাসপাতালে সিজারিয়ান সেকশন চলে। তো ওই সময় আমার বোন ঠিকই আল্লাহর রহমতে সুস্থ আছে, কিন্তু বোনের যে একটা সন্তান হয়েছিল, ছেলে সন্তান, ও 2 দিন পৃথিবীতে থাকার পরে আবার আল্লাহর কাছে নিয়ে গেছে। তো এ হইতেছে বড় ছেলে আর কি। তো আমি বাড়ি থেকে বেরোইলাম, বাড়িঘরের অবস্থা এখন একদমই খারাপ। আর বর্ষাকাল, তো বর্ষাকালে আমাদের এদিকে অনেক প্যাক কাদা হয় আর ঘাস হয় প্রচুর। এত পরিমাণে ঘাস হয় যে ঝুঁকের কারণে মানে পা ফালানোর জায়গা থাকে না। আমার বাড়ির সামনের যে এই ছোট্ট গর্ত ডুবাটা আর কি, যেটারে আমরা গাতা কই, তো এখানে আমি কিছু শাপলা গাছ লাগাইছিলাম। তো খুব সুন্দর শাপলা হয়েছে, আর শাপলা কিন্তু খুব সকালে ফুটে, খুব সুন্দর। তো কথা বলতে বলতে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে। বাবু তুমি যাও, ছাতা নিয়ে ওগা, ছাতা আনছে না। আস্তে 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 আস্তে, দৌড় দিও না, আস্তে আস্তে যাও। এর দেহ মাথার মধ্যে উঠতে পড়তেছে প্যাক, আস্তে আস্তে যাও। তো এই জায়গাটা গত বছরই ভরাট করতে চাইছিলাম, কিন্তু আমার কাছে ভালো লাগে, মানে আমার ঘরের সামনে একটা ছোট্ট পুকুরের মতো, তারপরে এখানে শাপলা ফুল আছে, আবার এখান থেকে আমি ছোট ছোট মাছ ধরি, যার কারণে আর বন্ধ করা হয় নাই। তবে এবছর একটা প্ল্যান করতেছিলাম যে এটার ভিতরে মানে একটা টং ঘর করা যায় কিনা। যদি এখানে ঘর করি মানে পানির উপরে থাকবো, ওইখানে বসে রান্না বান্না করলাম। তো আমার আইডিয়াটা কেমন আপনারা একটু জানায়েন। এখানে কিন্তু অনেক পানি, মানে একজন মানুষ যদি দাঁড়ায় তাইলে নিচে যাইতে আরো 2-1 মিনিট লাগবো, নিচের তলা স্পর্শ করতে, অনেক পানি। আর এইখানের জায়গাটার মধ্যে হইতেছে মিষ্টি কুমড়া, ক্ষীরা এগুলো লাগাইছিলাম। তো এখন 6 মাস তো এমনিতেই খালি থাকবো, আবার যখন শীতকাল আসবো তখন হয়তো বা শাকসবজি আবার লাগানো হইব। তো এই সময়টাই জায়গাটা ফাঁকা। আব্বারে বললাম যে এখানে ধান লাগাই দেয় ওই বছর। তো আব্বা এখানে হলো কিছু জ্বালা ফালাইছে, এই জ্বালাগুলা উড়াই এই জায়গাটা ধান লাগাই দিব আর কি। তো ধান লাগাই দিলে আমি হলো ধান ক্ষেতের ভিতর দিয়ে আমার ঘরে যাওয়া আসা করলাম, ওইটাও আমার কাছে অনেক ভালো লাগবো। আস্তে আয়ো, আস্তে আস্তে, তোমার প্যান্ট ট্যান্ট বই ডালছো তুমি এখনই। ছাতা আনতে পারাইছি আর এখনই আবার বৃষ্টিটা কমে গেছে। তো যাই হোক, একটু সামনের দিকে আগাই। এই মাচাটা খুব সুন্দর করে বানাইছিলাম, এইখানে হলো দুন্দুল গাছ লাগাইছিলাম আর কি। তো দুন্দুল গাছ ওই যে 1-2টা দেখা যা আছে, আর সব গাছ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এই দেখেন কি পরিমাণ কাদা। মানে আমাদের এখানে রাস্তাঘাট এতটাও ভালো না। তো গ্রামের ভিতরে রাস্তা তো এমনিতেও কাঁচাই থাকে বেশিরভাগ। তো আমাদের রাস্তাগুলোও কিন্তু অনেক খারাপ।
তো এই রাস্তা ধরে আমাদের যাওয়া লাগে হচ্ছে বর্ডারে। তো এই রাস্তা কিন্তু কিছু জায়গা ভালো আর কিছু জায়গায় এমন অবস্থা যে হাইটটা গেলেও পায়ের হাঁটু পর্যন্ত কাদা উঠতে যায়। তো আমাদের এই যে একটা জাম গাছ, এই গাছটা সমান না ছিল, তো এই বছরে জাম গাছটা মারা গেছে। এই যে পুরা জাম গাছটাই মারা গেছে। জাম গাছ জানি কি কারণে থাকে না, কয়েকদিন পর পর জাম গাছ একটা দুটো করে মরে। এই গাছটাও সম্ভবত টিকতো না। জাম গাছের ভিতরে এক ধরনের পোকা হয়, এই যে এই পোকাটা জাম গাছ ছিদ্র করে, এরপরে যায় জাম গাছ আর টিকে না। তো আমরা এই যে লেবু গাছটা দেখতেছেন, এই লেবু গাছটার মধ্যে অনেক লেবু হয়, কিন্তু এই দিক দিয়ে যেহেতু মানুষের চলাফেরা আছে, এই কারণে লেবু থাকে না, সব চুরি করে নিয়ে খায়লা। ছাতিটা নষ্ট হইব বাবু। তো আমার বাড়িতে গত বছর আমি যখন শিমুল আলু উড়াইছিলাম, তখন অনেকেই মানে শিমুল আলু চিনেন না বলছেন, আবার অনেকেই জানতে চাইছেন শিমুল আলু কি, এগুলা খাইতে কেমন লাগে এইসব। তো এই বছরও কিন্তু শিমুল আলু হয়েছে। শিমুল আলুর ডাল লাগাইলেই হয়, প্রত্যেক বছরই হয়। তো আপনারা দেখেন ওই যে আমার পিছনে সব কিন্তু শিমুল আলু গাছ, আর এই আলু খাইতে অসম্ভব মজা। তো ওই যে এদিকে দেখেন একটা কত বড় হয়েছে গাছ, এই গাছটা গত বছর উড়ানো হয়েছে না, এটার ভিতরে সম্ভবত এখন আলু হয়েছে, কিন্তু বর্ষাকালে এখন আর উড়ানো যাইতো না। আর এই যে শিমুল আলু গাছের পাতা, তো এই আলু কিন্তু খাইতে অনেক মজা। যারা শিমুল আলু খাইছেন তারা তো অবশ্যই জানেন, অনেক ভালো লাগে। এই ভিতরে একটা ফুল ফুটছে, গাঁদা ফুল। এই পুকুরটা ওই দিন স্বেচ্ছা মাছ ধরে হলা নিয়েছে। এখন মাছ ধরা হইতেছে কারণ আষাঢ় শ্রাবণ মাস তো প্রচুর বৃষ্টি হয়, আর বৃষ্টিতে হলো ডল আসে। তো আমরা ওই দিকে হচ্ছে ছড়া, এদিক থেকে ডল গড়ায় আর সব মাছ জায়গা। তো এই যে এই পুকুর আর পুকুরের ওই পাশের উঁচা জায়গাটা, এটা হইতেছে আমার বড় জেঠির। বড় জেঠি মানে হইতেছে কনা ভাবি, যে কনা ভাবির শ্বশুর হইতেছে আমার বড় কাকা, মানে জ্যাঠা আর কি, আমরা জ্যাঠা বলি বড় কাকারে। তো আমার জ্যাঠার ওয়াইফ বড় জন আর কি। তো আমার জ্যাঠা হচ্ছে দুইজন ওয়াইফ, কনা ভাবির শাশুড়ি একজন, আর একজন হচ্ছে বড় শাশুড়ি। তো ওই জেঠি এখানে থাকতো বাড়ি করে, আর জ্যাঠা তো মানে ছোট কাকিরে নিয়ে আলাদা থাকে, আর বড় কাকি এখানে থাকতো, বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আর কি থাকতো। তো পরে ছেলে মেয়ে সব বড় হইয়া চাকরি বাকরি করে। এখন হলো কাকিরে, তো আমরা বড় জেঠিরে হইতেছে পাঁচগাঁও বাজারে বাসা বাড়ি করে দিছে, ওইখানে যেটি থাকে, কারণ এনে তো প্রচুর জঙ্গল আর একা একদম। আর আমরা বাড়িটা যেহেতু যে ওই দিকে, তো রাতের বেলা সারাদিন আমরা দেখা সাক্ষাৎ হইলেও রাতের বেলা কিন্তু দেখা যায় কাকি একা একা ভয় পা। তো যার কারণে এখান থেকে যায় পাঁচগাঁও বাজারে চলে গেছে, তখন বিড়াটা এমনিতে রয়েছে। তো এই বিড়ার মধ্যে হইতেছে বড় জেঠির আবার ছেলেরা আছে, যে ওইখান থেকে একজন ভাই বাড়ি করব সম্ভবত, যার কারণে এরা আর বিক্রিও করছে না, এমনিতে রয়েছে। তো এটা সবাই মিলে রক্ষণাবেক্ষণ করে, তেমন কিছু নাই অবশ্য। আগে অনেক গাছ গাছালি আসছিল যখন জেঠি থাকতো, কিন্তু এখন তো মানুষ নাই, মানুষ না থাকলে কিন্তু গাছপালাও থাকে না। তো দেখা গেছে যে এই আম গাছ, এটা হলো জেডির আম গাছ, আর এই পুকুরটা আর ওই যে খেজুর গাছ দেখা যায় এই সোজা আর কি নদীর পার পর্যন্ত। আবার এই সাইডের এই যে এই ক্ষেতটা দেখা যায়, এই ক্ষেতটাও জেডির। আবার ওই পাশে যে গাছগুলা দেখা যায় এগুলো আমাদেরই। এই যে লেবু গাছ, যে এইখান থেকে মানে এইখান থেকে এই পাশটা হইতেছে আমরা বড় জেঠির, আর এই গাছটা থেকে এই সাইডে যা আছে সব হলো একদম আমাদের, ওই আমাদের বাড়ি পর্যন্ত। তো আমাদের এইখানে কিন্তু এরকম অনেক পতিত জমি থাকে খালি, কারণ এই জমিগুলাতে তেমন একটা ফসল হয় না, এগুলো এরকম খালি থাকে, গাছগাছালি লাগায় রেখে দেয়। আমাদের এখানে মানুষের টাকা পয়সা কম হইলেও কিন্তু জায়গা জমি মাশাল্লাহ অভাব নাই। যারা হচ্ছে দিন মজুরের কাজ করে খায়, তারারও দেখা যায় এক দুই আড়া জমিন আছে। আড়া বলতে আমি বিঘার হিসাব এগুলো বুঝি না, আমরা আড়া কাঠা এই শতাংশ এইভাবে করি। তো 16 কাঠাতে আমরা বলি যে এক আড়া, আর 8 শতাংশতে হচ্ছে এক কাঠা, এরকম আর কি হিসাব। তো দেখা যায় সবারই কম বেশি জমিন আছে, যেহেতু
আমরা এই জায়গাগুলা এক সময় শুধু জঙ্গল আছিল, জঙ্গল। আমরার অনেক জন্মের আগে পাহাড়ি যারা আদিবাসী আছে তারা সবাই আমাদের এই দিকে থাকতো। তো আমাদের এখানে কিন্তু এই গারো আদিবাসী যারা থাকতো তারার হাতে লাগানো অনেক বড় বড় গাছও আগে আমাদের বাড়িতে আসিল। তারপরে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, যেমন আমার দাদার বাবা এই দেশে আসছে, এখানে আইসা তারপরে আমার দাদাদের জন্ম হয়েছে। তারপরে জনসংখ্যা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে যারা ছিল আদিবাসী সম্প্রদায়ের লোকজন তারা হচ্ছে একদম পাহাড়ের নিচে চলে গেছে, আর এইদিকে সব এখন বাঙালিদের বসবাস হয়ে গেছে আর কি। যার কারণে কিন্তু আমাদের এখানে সবারই কম বেশি অনেক জমি আছে, জায়গা জমি। আর অনেক সময় আমার ভিডিওতে অনেকেই জানতে চান যে আমাদের এখানে জমির দাম কেমন। তো এক সময় আরও 2-3 বছর আগে আমাদের এখানে জমির দাম একদমই কমা ছিল, 30-35 হাজার টাকা হইলে 1 কাঠা জমি কিনা যেত। কিন্তু বর্তমানে দেখা যায় যে সব দিকেই জমির দাম বাড়ছে, এই কারণে আমাদের এখানেও দাম বাড়ছে। এখন বন্ধ দিয়া জমি কিনলেও 1 লাখ টাকা লাগবো মিনিমাম। তো 1 লাখ টাকা কাঠা এরকম, আর রাস্তার কাছে হলে 4-5 লাখ টাকা লাগে কাঠা হিসাবে। আমরা এই যে জায়গা দেখেন, কত কত জায়গা এরকম খালি পড়ে রয়েছে। এই জায়গার মধ্যে অনেক গাছ লাগানো হয়েছে। আমার গফরগাঁওয়ের বোন জামাইয়ের গাছ লাগাইছিল, তো কয়েকটা গাছ হয়েছে, আর তেমন হয়েছে না, তবে এখানে অনেক গাছ আছে। আর এই যে জমি, এখানে 5 কাঠা জমি আছে। আমি যে বাড়িটা করছি এইখান থেকে আমরা ওই পুকুর পাড় পর্যন্ত। তো এই জায়গাটা কিন্তু এরকম খালি পড়ে থাকতো আগেও, কারণ এই দিক থেকে হচ্ছে ডলগড়ায়া এইখানে গর্ত হয়, পরে এই গর্ত হয়, আর হয়েছে বালু দিয়া পুরা ক্ষেত বইরা থাকে। তো এনে বেশি ধান হইতো না, এমনিতে প্রতিটি থাকতো। তো অনেকেই আবার আমার বলছেন যে আপনি এখানে গড় করছেন, আপনার বাবার জমি নষ্ট করে ফসলি জমি, এটা ধান হইতো। তো আসলে এটা জমিটা এমনিতেও অবহেলিতই আসছিল, এখানে তেমন বেশি একটা ধান হয় না। আর এরকম অনেক জমি আমরা পতিত পড়ে থাকে। তো এই জায়গাটুকু এনে আমি 2 কাঠার মতো হইব আমি মাটি ভরাইয়া বাড়ি করছিলাম। আর এই যে একটু খালি, আর এইখানে হচ্ছে গর্ত হয়েছে ডল গড়ায় আর কি। তো আজকের ব্লগে তেমন বিশেষ কোনো সাবজেক্ট নাই, বিশেষ কিছু দেখানোর মতো নাই। আমি হচ্ছে আপনারা অনেক সময় জানতে চান আমার কাছে যে আমাদের এখানে জমির কেমন দাম, জমিগুলা কিভাবে বিক্রি করে, এই তথ্যগুলাই দেওয়ার চেষ্টা করব আর কি। অনেকেরই আফসোস থাকে যে আমাদের এদিকে বাড়ি করতো জমি কিনা। তো জমি কেনা বেচা হয় না এরকম না, জমি কেনা বেচা হয় ঠিক আছে, কিন্তু আমাদের যে গ্রাম, মানে যে বর্ডার রোডের এই পাশে যে গ্রাম দেখা যায় বন্দরটা, এনে কেউ জমি বিক্রি করে না। এখানে হয় জমি কেউ যদি দরকার পড়ে বিশেষ, তাইলে জমি বন্ধক দেয়, যেটারে আমরা বলি গিরবি দেয় আর কি। তো জমি বন্ধক হিসেবে দিয়ে তারপর টাকা হইলে আবার বন্ধক ছুটায় নেই। কিন্তু সাপ কাউলা এরকম কেউ জমি বিক্রি করে না। তো জমি বিক্রি করলে এখন দেখা যায় সবার হাতে টাকা পয়সা আছে, কেনার মতো লোকের অভাব নাই। একবার মুখ থেকে যদি বের করা হয় জমি বিক্রি করব, কয়েকজন রেডি থাকে টাকা নিয়ে। তো যার কারণে মানে এখানে জমি কেনা বেচা হইলেও আপনাদের মানে বিক্রি করবে না কেউ। তবে যারা একান্ত এই জমি কিনতে চান তারা হলো পাহাড়ের নিচের দিক দিয়ে চেষ্টা করতে পারেন, কারণ পাহাড়ের নিচে বাঙালি যাদের জমি আছে তারা কিন্তু অনেকেই জমি বিক্রি করে দেয়। দেখা যায় ওইখানে হাতি, সিজনের সময় হাতি অনেক ফসলের ক্ষতি করে, আবার ওইখানে দেখাশোনা করাও অসুবিধা হয়ে যায়, যার কারণে ওইখানে জমি বিক্রি করে। তো আমার দাদার ওই পাহাড়ের নিচে অনেক জমি আছিল। তো দেখা যায় যখন ছেলেদেরকে জমি ভাগাভাগি করে দেয়, ওই সময় আমার বাবা কাকারা ওই দিকের জমিগুলো সব বিক্রি করছে, কারণ আগে কাঁটাতারের বেড়া ছিল না, আর আগে প্রচুর বন্য হাতি হরিণ এগুলা এসে জমি নষ্ট করতো। পরে তারা ওইগুলো বিক্রি করে আইসা পড়ছে। আর এখন ওই জমির কি চাহিদা, আর আমরা তখন বুঝতে পারে নাই, ওই দিকের অনেক অনেক জমি বিক্রি করে আইছে। আবার ওই বর্ডার রোডের সাথেও আমাদের অনেক জমি আছিল, যেগুলাও তারা বুঝতে পারে নাই, ওগুলোও বিক্রি করে দিছে। আবার অনেক জমি আছে যে আমার দাদার নামে এখনো, অথচ মানুষে খাইতেছে, বুক করতেছে, কিন্তু দলিলপত্র সব আমার দাদার নামে, রেকর্ড না কি বলে ওইগুলো আমার দাদার নামে। কিন্তু আমার বাপ চাচারা হচ্ছে অনেক নিরীহ মানুষ, শান্ত মানুষ, তারা মানে এগুলা খুঁচাইতে যায় না, যার কারণে সবাই মানে খাইতেছে এরকম আর কি। তো এরকম বহু জমি আছে যেগুলা দেখা যায় আমার বাপ চাচারা যায় না, দেখে মানুষে কইরা খাইতেছে।
তো আমরারে অনেক সময় অনেকজন বলেন যে আপনাদের এখান থেকে কি 1-2 কাঠা জমি দিয়ে বাড়ি করি। তো আমার বাপ চাচারা ও বর্তমানে জমি বিক্রি করতে পারে না, কারণ আমরা দেই না। কারণ এখন 1 শতাংশ জমির অনেক দাম। একটু জমি বিক্রি করলে এই বর্তমান যুগে জমি কেনা খুবই অসম্ভব, যার কারণে আমরা জমি বিক্রি করি না। তবে আমি এটুকু বলতে পারি যে আপনারা যারা একদমই কিনতে ইচ্ছুক তারা হলো বর্ডার রোডে এসে যোগাযোগ করবেন। অনেকেই আছে যে ওই পাহাড়ের নিচে জমিগুলো বিক্রি করে দেয়, আর ওইখানে জমির দাম 1-1.5 লাখ এরকম হইব। আপনারা যাচাই বাছাই কইরা স্থানীয় লোকদের সাথে আলাপ কইরা তারপরে জমি কিনতে পারেন, কোনো সমস্যা হইব না আশা করি। তবে এখানে থাকাটা অনেক সমস্যা। এক হইলো স্থানীয় লোক ছাড়া অন্য জায়গা থেকে লোক আসা যদি বাড়িঘর করে থাকে তাইলে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়, মানুষের দিক দিয়া বা বিভিন্ন ক্ষেত্রে আর কি। তো আপনারা যদি রাখতে চান বুঝে শুনে রাখবেন, কোনো সমস্যা নেই। তো অনেক এই জমি বিষয়ে অনেক কথা বললাম। তো যাদের জানার আগ্রহ ছিল এই বিষয়ে আশা করি বুঝতে পারছেন।